জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার। বেরিয়ে এলো বিবিসি বাংলার প্রতিবেদনে নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বাড়ছে, ক্ষমতা পাবে বিজিবি, কোস্টগার্ডও। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব দেশের সীমান্ত ঘেঁষে কোনো বন্ধু রাষ্ট্র নেই, জানালেন আসিফ নজরুল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, বিবিসি হিন্দিকে জানালেন নাহিদ ইসলাম। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব জয় বাংলা স্লোগান দিয়ে সোলাইমান সেলিম বললেন শেখ হাসিনা আবার আসবেন। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অনুশোচনা নেই আওয়ামী লীগে, অপেক্ষা অন্তর্বর্তী সরকার ব্যর্থ হওয়ার। বিবিসি বাংলার প্রতিবেদনে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর ৩ মাস পরেও নিজেদের কৃতকর্মের বিষয়ে আওয়ামী লীগে কোনো অনুশোচনা লক্ষ্য করা যাচ্ছে না, বরং পুরো বিষয়টিকে এখনও ষড়যন্ত্র হিসাবেই মনে করছে দলটি। বিশেষ করে গত জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমনে যেভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে এবং তাতে যত প্রাণহানি হয়েছে সেটির দায় স্বীকার করে এখনও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি দলটিকে। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা এখনও বিশ্বাস করেন যে গণ অভ্যুত্থানের নামে পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে দেশ থেকে বাধ্য করা হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসাবে দলটির সভাপতি শেখ হাসিনা সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নেতাকর্মীরা। তবে এসবের মধ্যেই আগস্ট পরবর্তী সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে দলটি আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলেও জানিয়েছে নেতারা। তৃণমূলে কেউ কেউ এলাকায় ফিরতে শুরু করেছেন। কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে গণ অভ্যুত্থানের ৩ মাস পর সাম্প্রতিক আনুষ্ঠানিকভাবে প্রথম কর্মসূচি দিতে দেখা গেছে আওয়ামী লীগকে। তবে এখনই সরকার বিরোধী আন্দোলনে নামার পরিকল্পনা নেই বলে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা যাচ্ছে, বরং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে এখনও যে হতাশা ও অসন্তোষ দেখা যাচ্ছে সেটি সামনে আরও বেড়ে অন্তর্বর্তী সরকার ততদিনে জনসমর্থন হারায় আপাতত সেটি দেখার অপেক্ষায় করছে তারা। তবে বিদেশে আত্মগোপনে থেকে শীর্ষ নেতাদের বাংলাদেশে কর্মসূচি ঘোষণা করা নিয়ে দলটির তৃণমূলের নেতা কর্মীদের অনেকে ক্ষোভ দেখা গেছে। তারা বলছে এর মাধ্যমে তারা দেশে নেতা কর্মীদের আরও বিপদের মুখে ফেলেছেন। যদিও বিশ্লেষকরা বলছেন সরকার ব্যর্থ হলেও নিজেদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা না চাইলে মাঠে রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন হবে। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানকে শুরু থেকেই পরিকল্পিত ষড়যন্ত্র হিসাবে চিহ্নিত করে আসছে আওয়ামী লীগ। গত জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে দেশে সহিংস পরিস্থিতি তৈরি হওয়ার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাই প্রথম ষড়যন্ত্রের কথা উল্লেখ করেন। এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। গত 24শে জুলাই সাংবাদিকদের বলেন শেখ হাসিনা। ক্ষমতা হারানোর ৩ মাস পরেও আওয়ামী লীগ একই কথা বলছে। এটা গণ অভ্যুত্থান যে একটা পরিকল্পিত ষড়যন্ত্র ছিল, ইনি সরকারের কথাবার্তা ও কাজকর্মে সেটি ক্রমেই পরিষ্কার হয়ে যাচ্ছে। বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম। তিনি আরও বলেন সরকারের প্রধান উপদেষ্টা নিজেও সে কথা স্বীকার করেছেন। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন এই বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আওয়ামী লীগ বিশ্বাস করে যে ছাত্রদেরকে আন্দোলনে সরকার বিরোধিতায় রূপ নেওয়ার ক্ষেত্রে বিএনপির, জামায়াতের পাশাপাশি বিদেশি শক্তিরও ভূমিকা রয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তারাই এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। বাংলাদেশকে তারা ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায় বলেছিলেন
সাবেক নৌ প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ সরকারের সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। গত 5ই আগস্টের পর ভারতীয় বার্তা সংস্থা ANI-কে দেওয়া সাক্ষাৎকারে একই কথা জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আন্দোলনকারী ছোট গোষ্ঠীটি বিদেশি একটি গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্ররোচিত হয়েছিল। আমি পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-কে প্রবলভাবে সন্দেহ করি। যদিও এর আগে বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে এমন ষড়যন্ত্রের কথা বহুবার বলা হয়েছে, কিন্তু টানা 1.5 দশক ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ কেন কথিত সেই ষড়যন্ত্রকে রুখতে ব্যর্থ হলো? ষড়যন্ত্র হচ্ছে সেটা আমরা জানতাম, কিন্তু কোটা ইস্যু ধরে সেটি এতদূর গড়াতে পারে ওইটা আমরা কেউ ভাবতে পারিনি। এক্ষেত্রে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীগুলো পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিবিসি বাংলাকে বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম। দায় নিতে চায় না আওয়ামী লীগ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে গত জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার যেভাবে বল প্রয়োগ করেছে এবং তাতে যত মানুষ হতাহত হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সেটি নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রাথমিক তালিকা অনুযায়ী আন্দোলন চলাকালে 3 সপ্তাহে 850-র বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই মারা গেছেন গুলিতে। এছাড়া আহত হয়েছেন 20,000-এরও বেশি মানুষ। তাদের মধ্যে অনেকের হাত পা চোখ হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছেই অনেকেই। কিন্তু হতাহতের এসব ঘটনার পুরো দায় নিতে চায় না আওয়ামী লীগ। শুরু থেকেই আমরা বলে আসছিলাম যে এই আন্দোলনে একটা তৃতীয় পক্ষ রয়েছে, যাদের গুলিতে সাধারণ মানুষ নিহত হয়েছে। বিবিসি বাংলাকে বলেছিলেন মিস্টার নাসিম। পরিকল্পিত যেই ষড়যন্ত্রের কথা আওয়ামী লীগ বলছে সেটির অংশ হিসেবে এটি কথা হয়েছে বলে মনে করেন দলটির নেতারা। সরকারের একজন উপদেষ্টাও তো এই কথা স্বীকার করেছেন যে 7.62 রাইফেল বাংলাদেশের পুলিশ ব্যবহার করে না, অথচ সেই অস্ত্র দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালানো হয়েছে, বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম। উল্লেখ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত 12 আগস্ট তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন ঢাকা CMH হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার গুলি কম লাগছে তাদের। সিভিলিয়ান পোশাকে 7.62 রাইফেল গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা? কাদের হাতে 7.62 রাইফেল গেল? যদিও পরে মিস্টার হোসেন দাবি করেন যে গণমাধ্যমে তাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। আমি বলেছিলাম পুলিশের কাছে 7.62 রাইফেল কারা দিয়েছে এটা প্রথম আমি তদন্ত করব। এমনকি আমি কথা বলেছিলাম সিভিলিয়ানদের হাতে আমি এই রাইফেল দেখেছি। দে আর নট পার্ট অফ পুলিশ। আমি সেটাও তদন্তের কথা বলেছিলাম। গত 14 সেপ্টেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে বলেন মিস্টার হোসেন, তবে জুলাইয়ের সপ্তাহে তৃতীয় পক্ষের গুলি চালানোর বিষয়ে কথা বলে আসছিল আওয়ামী লীগ। তাহলে তখন কেন তাদের দাবি অনুযায়ী ওই পক্ষটিকে শনাক্ত করা সম্ভব হলো না? সেটার কথা অবশ্যই মাথায় ছিল, কিন্তু তখন দেশে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা সামাল দেওয়াকেই সরকার বেশি প্রাধান্য দিয়েছিল, বলেন মিস্টার নাসিম। আওয়ামী লীগ এসব কথা বললে পুলিশ, বিজিবি ও দলটির বন্দুকধারী নেতাকর্মীরা যে আন্দোলনকারীদের ওপর গুলি চালিয়েছে সেটার অসংখ্য ছবি ও ভিডিও তখনই সামনে এসেছে। এমনকি পুলিশের পোশাক পরে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে এমন বক্তব্য তখন আসছে আওয়ামী লীগের মন্ত্রীদের মুখ থেকে। এরকম ঘটনা যে একেবারেই ঘটেনি সেটা তো আমরা অস্বীকার করছি না। ঘটনাগুলো তদন্ত তো আমরা শুরু করেছিলাম। সেগুলো তদন্ত শেষ করলে কার কতটুকু দায় সেটা পরিষ্কার হয়ে যাবে, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম। কিছু ভুল ত্রুটি তো ছিলই। গণ অভ্যুত্থানকে পরিকল্পিত ষড়যন্ত্র বললেও টানা 1.5 দশক ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যে কিছু ভুল করেছে সেটি অবশ্যই স্বীকার করেছে দলটির শীর্ষ নেতারা। আওয়ামী লীগ তো আসমান থেকে আসা কোনো দল না, আমরা সবাই মানুষ। কাজে দেশ পরিচালনার সময় কিছু ভুল হওয়া স্বাভাবিক। কিছু ভুল ত্রুটি তো ছিলই, বলেছিলেন বাহাউদ্দিন নাসিম। আওয়ামী লীগের গত 15 বছরের শাসনামলে বড় একটি অভিযোগ ছিল মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে।
বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের আশক হিসাবে ওই সময় বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে অন্তত 1926 জন মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এর বাইরে অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছেন, যাদের কেউ শেখ হাসিনার পতনের পর এখন ফিরেও আসছে। যদিও গুম হওয়া ব্যক্তিদের একটি বড় অংশের এখনও কোনো সন্ধান পায়নি পরিবার। এর বাইরে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, বিদেশে বিপুল অর্থ পাচার আরও অনেক অভিযোগ সামনে এসেছে। আওয়ামী লীগের গত 3 মেয়াদের শাসনামলে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে 12 থেকে 15 বিলিয়ন ডলার সমপরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। অর্থ পাচার করে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপিদের অনেকে বিদেশে বিপুল সম্পত্তির মালিকও হয়েছেন। আমরা এখন আত্মসমালোচনা করছি, যেসব ভুল আমরা করেছি সেগুলো থেকে শিক্ষা নিয়ে এখন সামনে এগোতে চাই, বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম। এই ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, জমি দখল, অর্থ পাচার সহ অন্যান্য অপরাধের সঙ্গে যুক্ত নেতাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? আওয়ামী লীগ সবসময় এগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল, থাকবে। কি ব্যবস্থা নেওয়া হবে সেটা দলের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে, বলেছিলেন মিস্টার নাসিম। আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে। গত 5ই আগস্ট ক্ষমতাচ্ছেদের শেখ হাসিনা আকস্মিকভাবে ভারতে চলে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা রীতিমতো দিশেহারা হয়ে পড়েন। এর মধ্যেই বিভিন্ন স্থানে দলটির কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানের হামলার ঘটনা ঘটতে থাকে। ফলে জীবন বাঁচাতে আত্মগোপনে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। আমাদেরকে আত্মগোপনে যেতে বাধ্য করা হয়েছে। যেভাবে হামলা ও হত্যা শুরু হয়েছিল, তিনি আত্মগোপনে যাওয়ার ছাড়া উপায় ছিল না, বলেছিলেন মিস্টার নাসিম। গত 3 মাসে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেই অনেকে গ্রেপ্তার হয়েছেন, কেউ দেশও ছেড়েছেন। এদিকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই 2 শতাধিক মামলা হয়েছে, যেগুলো বেশিরভাগই হত্যা মামলা। একইভাবে দলটির অন্যান্য নেতাকর্মীদের অসংখ্য মামলার আসামি করা হয়েছে এবং এখন হচ্ছে। আমাদের নেতৃসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের বিরুদ্ধে বানোয়াট ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছে, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। জুলাই থেকে গত 4 মাসে হামলায় দলটির কয়েকশো নেতাকর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে আওয়ামী লীগ। ইতিমধ্যেই আহত নিহতদের তথ্য সংগ্রহ করা শুরু করেছে, বলেন মিস্টার চৌধুরী। সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে সম্প্রতি আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বাতিল করা হয়েছে 15 আগস্টের শোক দিবস, সংবিধান দিবস সহ জাতীয় 8টি দিবস। এখন গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি সহ অন্য নেতাদের বিচার করার উদ্যোগ দেখা যাচ্ছে। এমনকি দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেছেন অনেকে। এগুলো সবাই ষড়যন্ত্রের অংশ, বলেছিলেন মিস্টার চৌধুরী। আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার উদ্দেশ্যই এসব করা হচ্ছে, অভিযোগ করেন তিনি। অতীতেও এমন চেষ্টা হয়েছে, কিন্তু কেউ আওয়ামী লীগকে দাবাতে পারেনি, এবারও পারবে না, বলেছিলেন মিস্টার নাসিম। বিপর্যয় কাটানোর চেষ্টা। 5 আগস্টের পর নেতারা আত্মগোপনে চলে যাওয়ার নেতৃত্ব শূন্যতার চরম বিপর্যয়ের মুখে পড়েছিল আওয়ামী লীগ। 3 মাস পরেও সেই বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেছে দলটি। দেশে বিদেশে আত্মগোপনে থাকা নেতাদের মধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। নিয়মিতভাবেই এখন আমাদের নেতা কর্মীদের মধ্যে যোগাযোগ হচ্ছে, আলাপ আলোচনা হচ্ছে, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এমনকি তৃণমূলের নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা একাধিকবার ফোনালাপও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে। যদিও ফোনালাপগুলো আসল কিনা বিবিসির পক্ষে স্বাধীনভাবে সেটি যাচাই করা সম্ভব হয়নি। তবে দলটির সভাপতির সঙ্গে যে যোগাযোগ হচ্ছে সেটি অবশ্য স্বীকার করেছেন নেতারা। শুধু নেতাদের সঙ্গেই না, সাধারণ কর্মী ও মানুষের সঙ্গেও আমাদের নেত্রী যোগাযোগ রাখছেন। বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিচ্ছেন, বলেছেন মিস্টার চৌধুরী। মূলত দলের দিশেহারা নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করে বিপর্যস্ত আওয়ামী লীগকে ফের সংগঠিত করার উদ্দেশ্য শেখ হাসিনা সরাসরি কথা বলছেন বলে জানাচ্ছে দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে দলের ভেরিফাইড ফেসবুক পেজ এক্সের সাবেক টুইটার হ্যান্ডেলেও এখন আওয়ামী লীগকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। সামনের পরিকল্পনা কি? দলকে সংগঠিত করাই এখন আওয়ামী লীগের মূল লক্ষ্য। সে লক্ষ্যই
10ই নভেম্বর ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউ নূর হোসেন দিবস পালনে ডাক দেয় আওয়ামী লীগ। যদিও দলটির কর্মী সমর্থকদের সেভাবে মাঠে নামতে দেখা যায়নি। এরপর অল্প যে কয়েকজন সেখানে গিয়েছিল তারা হামলা ও মারধরের শিকার হয়েছেন। এই সরকার আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে, অথচ তারা নিজেরাই যে সবচেয়ে বড় ফ্যাসিস্ট মানুষ সেটি দেখেছে কিভাবে আমাদের কর্মীদের উপর হামলা হয়েছে, বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম। সম্প্রতি এই কর্মসূচির মাধ্যমে দলকে সংগঠিত করার পাশাপাশি অন্তর্বর্তী সরকার, সাধারণ মানুষ ও রাজনৈতিক দল কি প্রতিক্রিয়া দেখায় সেটিও বুঝতে চেয়েছে আওয়ামী লীগ। এবার যে অভিজ্ঞতা তাদের হয়েছে সেটির প্রেক্ষিতে দলটি আগামী কর্মসূচি গ্রহণ করবে। তবে আপাতত সরকার বিরোধী বড় কোনো কর্মসূচি যাওয়ার পরিকল্পনা নেই দলটি নেই বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। আত্মগোপনে থাকার পরও আমাদের নেতাকর্মীদের যোগাযোগ স্থাপিত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় গণমানুষের জন্য যে ধরনের কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন সেটাই আমরা গ্রহণ করব, বলেছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিস্টার নাসিম। কিন্তু নেতারা যেখানে আত্মগোপনে, সেখানে কর্মীদের দিয়ে কি কর্মসূচি সফল করা যাবে? আওয়ামী লীগ কর্মী নির্ভর রাজনৈতিক দল, ফলে কে নেতা বা তারা কোথায় সেটা বড় কথা নয়, বিবিসি বাংলাকে বলেছিলেন মিস্টার চৌধুরী। কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে ধীরে চলো নীতিতে সামনে এগোতে চায় আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো ফুরিয়ে যায়নি, আওয়ামী লীগ ফুরিয়ে যাবেও না। আওয়ামী লীগ সচেতনভাবেই এখন চুপ আছে। সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক বাংলা গণমাধ্যম চ্যানেল এসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন সাবেক স্বরাষ্ট্র ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। তিনি আরও বলেন, এখন যদি আমরা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে নামতাম তাহলে সরকারের পক্ষ থেকে আবার অনেকে বলতো যে আমাদের কারণেই তারা রাষ্ট্র পরিচালনা করতে পারছে না। আমরা একটু নিশ্চুপ আছি যাতে আমাদের উপর দোষ না আসে। অন্তর্বর্তী সরকার কখন কখন ব্যর্থ প্রমাণিত হয়, দলটি এখন সেই অপেক্ষায় রয়েছে। দেশের ক্ষতি করার জন্য এরা যে মিথ্যা বলে ও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে সেটাও জনগণ বুঝে গেছে, কিন্তু শীঘ্রই এদের পতন ঘটবে, বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগ নেতা খালিদ মাহমুদ চৌধুরী। তৃণমূলের নেতাকর্মীরা কি বলছেন? গণ অভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পর হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকার দলটির নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন। গত 3 মাসে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। কিন্তু সম্প্রতি আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা দেওয়ার পরও ঘর ছাড়তে হয়েছে জানাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। নিজেরা নিরাপদে থেকে বিদেশে বসে বসে নেতারা যে কর্মসূচি ঘোষণা করেছেন তারা কি আমাদের কথা ভাবেন? ভেবে থাকলে এমন কর্মসূচি তারা কিভাবে ঘোষণা করেন? বিবিসি বাংলাকে বলেছিলেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের একজন নেতা। একই সুরে বলেছেন তৃণমূলের অন্য নেতারাও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা দলীয় কোনো কর্মসূচিতে অংশ নেবেন না বলে জানিয়েছেন। দলের জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করেছি, তাতে লাভ কি হয়েছে? মার খাই আমরা, রক্ত দিই আমরা, আর হাইব্রিড নেতারা এসে অর্থ সম্পদের মালিক হয়, বলেছিলেন দক্ষিণবঙ্গের একটি জেলার ইউনিয়ন পর্যায়ের নেতা। তিনি অবশ্য এখনও এলাকাতে অবস্থান করছেন, এলাকাতে আছে, কিন্তু বাড়ির বাইরে খুব একটা বের হয় না, বিবিসি বাংলাকে বলেছিলেন তিনি। তারা দুজনেই মনে করেন যে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে দমনে সরকার ও দলের বিতর্কিত ভূমিকার জন্য আওয়ামী লীগের দুঃখ প্রকাশ করা উচিত। ভুল যে হয়েছে সেটা তো অস্বীকার করার উপায় নাই। এখন টপ লিডার ভুলে খেসারত দিতে হচ্ছে আমাদের, বলেছিলেন দক্ষিণবঙ্গের তৃণমূল নেতা। কিন্তু ওইভাবে কতদিন? তৃণমূলের নেতাকর্মীদের কথার বিবেচনা করে হলেও দলের উচিত দুঃখ প্রকাশ করা, বলেন তিনি। তৃণমূল নেতারা কেউ তাদের নাম প্রকাশ করতে চাননি। বিশ্লেষকরা যা বলছেন, ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে রাজনীতির মাঠে আওয়ামী লীগের ফেরা কঠিন হবে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। রাজনীতিতে ফিরে আসতে হলে আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট নিয়ে ফিরে আসতে হবে, আর সেজন্য কর্তৃত্ববাদী শাসনে চালানোর জন্য ভুক্তভোগী সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাওয়া উচিত, বিবিসি বাংলাকে বলেছিলেন রাজনৈতিক বিশ্লেষক জোবাইদা নাসরিন। একই অভিমত দিয়েছেন আরেক রাজনৈতিক বিশ্লেষক লেখক মহিউদ্দিন আহমেদ। ক্ষমা চালিত এদেশের মানুষ ক্ষমা করে দেয়, কিন্তু বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ এখনও ক্ষমা চায়নি এবং চাইবে বলেও মনে হচ্ছে না, কারণ ক্ষমা চাইলে তাদের রাজনীতিটা আর থাকে না, বিবিসি বাংলাকে বলেন মিস্টার আহমেদ।
শেখ হাসিনা সরকার পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 17 সেপ্টেম্বর 60 দিনের জন্য সশস্ত্র বাহিনীকে সারা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছিল অন্তর্বর্তী সরকার, যা আগামী 17 নভেম্বর শেষ হতে যাচ্ছে। এবার জানা গেল সশস্ত্র বাহিনীকে দেওয়া ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ বৃদ্ধি করা হবে। শুধু তাই নয়, সেনা, বিমান ও নৌবাহিনীর পর এবার বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও কোস্ট গার্ডকেও এই ক্ষমতা দেওয়ার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সের গ্র্যাটিটিউড হলে সশস্ত্র বাহিনীর বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মতবিনিময় সভায় এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদানের জন্য সশস্ত্র বাহিনীকে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল, যার মেয়াদ বৃদ্ধি করা হবে এবং এতে বিজিবি, কোস্ট গার্ডকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে সরকার। গত 17 সেপ্টেম্বর সেনাবাহিনীর কমিশন পাওয়া কর্মকর্তাদের সারা দেশে 60 দিন অর্থাৎ 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল সরকার। এরপর গত 30 সেপ্টেম্বর আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে সেনাবাহিনীর পাশাপাশি বিমান বাহিনী ও নৌবাহিনীর কমিশন কর্মকর্তাদেরও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। মত বিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পুলিশকে জনবান্ধব বাহিনীতে পরিণত করতে চেষ্টা করে যাচ্ছে। এ লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন সহ প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, অন্যান্য এলাকার চেয়ে বরিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো। তিনি আরও বলেন, মাঝে মধ্যে বিভিন্ন দাবি দাওয়াকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করা হয়। তিনি এটিসহ বিভিন্ন ভোগান্তি রোধে পুলিশকে আরও সচেষ্ট হওয়ার নির্দেশ দেন। দেশের সীমান্ত ঘেঁষে কোনো বন্ধুরাষ্ট্র নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জঙ্গি হামলায় নিহত 2 বিচারপতির স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের চারপাশে তো বন্ধু ভাবাপন্ন দেশ নাই, তাদের সব সময় চেষ্টা থাকে বাংলাদেশকে হেয় করা, একটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখা, এটাকে নিয়ে ষড়যন্ত্র করা। আমরা যে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন পেয়েছি, এটা আমাদের জুলাই গণ অভ্যুত্থানে এত ছেলেমেয়েকে প্রাণ দিতে হলো, মানুষকে আহত হতে হলো, এটার সাথে কিন্তু 2006 সালে 2005 সালের ঘটনাগুলোর সম্পর্ক আছে। এ সময় আসিফ নজরুল আরও বলেন, জঙ্গিবাদকে কোনো অজুহাত, কোনো মোড়কেই প্রশ্রয় দেওয়া যাবে না। আইন উপদেষ্টা জানান, জঙ্গিবাদ মানুষকে যুক্তিহীন ভয়ঙ্কর করে তোলে। বিদেশি শক্তি যেন জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 14 নভেম্বর বিবিসি হিন্দিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে সংখ্যালঘুদের সুরক্ষা, ভারত ও বাংলাদেশের সম্পর্ক এবং সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে মতামত প্রকাশ করেছেন এই উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা এ দেশের নাগরিক, তাদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বর্তমান সরকারের। এসব বিষয়ে উদ্বিগ্ন হওয়ার বদলে বাংলাদেশের চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় কিভাবে সহযোগিতা করতে পারে ভারতের সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের সরকারের বিরুদ্ধে ভুল তথ্য ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এতে 2 দেশের সম্পর্ক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এক প্রশ্নের জবাবে গত জুলাই-আগস্ট মাসে বাংলাদেশে ঘটে যাওয়া সহিংসতার বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন নাহিদ। তথ্য উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ জুলাই-আগস্টে যে গণহত্যা ঘটিয়েছে সেটাকে ভারত কিভাবে দেখে তা এখনও স্পষ্ট করেনি। কয়েকটি দেশ বাংলাদেশের জনগণের পাশে থাকার কথা জানিয়েছে, কিন্তু ভারত এ বিষয়ে কোনো কথা বলেনি। অথচ যার উপরে এই ঘটনার দায় বর্তায় ভারত তাকে আশ্রয় দিয়েছে। সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের বর্তমান সরকার সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে তৎপর। সেই কারণে সাম্প্রতিক দুর্গাপূজায় আশঙ্কা থাকা সত্ত্বেও কোনো অঘটন ঘটেনি। তিনি দাবি করেন, আগের সরকারগুলো রাজনৈতিক স্বার্থে সংখ্যালঘুদের অনুভূতিকে ব্যবহার করেছে, ফলে সরকারের প্রতি তাদের বিশ্বাস কমে গেছে। তবে বর্তমান সরকার এই বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা করছে।
সাক্ষাৎকারে এক পর্যায়ে নাহিদ বলেন, আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর চরমপন্থী গোষ্ঠীগুলো উত্থান হতে পারে অনেকে আশঙ্কা করেছে। তবে বাংলাদেশের জনগণ চরমপন্থাকে সমর্থন করে না ও তারা গণতান্ত্রিক সরকার চায়। আওয়ামী লীগ এমন একটি প্রচারণা তৈরি করার চেষ্টা করেছে যে তাদের ছাড়া চরমপন্থী গোষ্ঠীগুলো শক্তিশালী হবে, কিন্তু এই প্রচারণায় বিশ্বাস করেন না তিনি। এই উপদেষ্টা বলেন, ভারত যদি আওয়ামী লীগ নয় বরং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী হয়, তবে রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার উচিত নয়। ভারত ও বাংলাদেশের বিভিন্ন যৌথ প্রকল্প দুই দেশের জন্যই উপকারী হতে পারে বলে মন্তব্য করে নাহিদ বলেছেন, এই বিষয়গুলো কোনো নির্দিষ্ট দলের স্বার্থসিদ্ধির পন্থা হিসেবে বিবেচনা করা উচিত নয়। তিনি বলেন, সব দেশের সঙ্গে প্রকল্প অব্যাহত রেখেছে বাংলাদেশ। এছাড়া ভারতের সঙ্গে বিনিয়োগের পুনর্বিবেচনার বিষয়টি পর্যালোচনার আওতায় রয়েছে, তবে এটি শুধু ভারত নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। আদালত প্রাঙ্গণে জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মখল বৃহস্পতিবার ১৪ নভেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে তোলার সময় গেটের সামনে এই স্লোগান দেন তারা। এই সময় হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম বলেন, জয় বাংলা। তার সাথে তাল মিলিয়ে সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগ্নে আলী আজম মুকুল বলেন, জয় বঙ্গবন্ধু। এরপর সোলায়মান বলেন, জয় বঙ্গবন্ধু। তখন মুকুল বলেন, জয় বাংলা। এরপর সোলায়মান সেলিম বলেন, শেখ হাসিনা আবার আসবেন। রাজধানীর চকবাজার এলাকায় মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানার মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ ধার্য করা হয়েছে। রাজধানী মিরপুরে কলেজ শিক্ষার্থী নাহিদ হত্যা মামলায় সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাগ্নে এবং ভোলা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার গভীর রাতে রাজধানী গুলশানে একটি বাসা থেকে সোলায়মান সেলিমকে গ্রেপ্তার করে চকবাজার থানা পুলিশ।